নমস্কার। আজ যে ঘটনাটি আমরা আপনাদের শোনাতে চলেছি তা ভারতের নয়, তবে ইংল্যান্ডের ইয়র্কশায়ার শহরের এক অত্যন্ত জনপ্রিয় ঘটনা। এই ঘটনাটি বাংলা অনুমোদন থেকে আমরা আপনাদের শোনাতে চলেছি ভূতুরে বাড়ি। সকাল থেকেই ফিলিপের মনটা ভালো নেই। ঠাকুরমা বলেছে আজ আর সে বাইরে খেলতে যেতে পারবে না। আকাশের দিকে চেয়ে তাকালো। ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। ভারী বিশ্রী এখানকার এই বৃষ্টিটা। যে শহরে সে জন্মেছে, যেখানে সে বেড়ে উঠেছে, সেখানে কেমন ঝকমকে রৌদ্র ভরা সকাল আসে। বিকেলে বন্ধুদের সাথে মিলে খেলার মাঠে চলে যায় ফিলিপ। কি আর করা যাবে, গরমের ছুটিটা তাকে এইভাবেই ঠাকুমার কাছে কাটাতে হবে। ভাবতে ভাবতে রান্নাঘরে ঢুকে পড়ে ফিলিপ। নিজের জন্য 1 কাপ কফি বানায়, ঠাকুমার জন্য তৈরি করে 1 কাপ। ট্রেতে 2 কাপ কফি নিয়ে এগিয়ে চলে শোবার ঘরে। ঠাকুমা কি জেগে উঠেছে এখন, নাকি ঘুমাচ্ছে? ঘুমন্ত ঠাকুমাকে জাগিয়ে দেবে সে। কফির কাপ হাতে নিয়ে অভ্যর্থনা জানাবে, তাহলে হয়তো ঠাকুমার মনটা একটু ভিজতে পারে। ঘরে ঢুকেই অবাক হয়ে গেল ফিলিপ। তার পা দুটি যেন মাটির সাথে শক্ত হয়ে এঁটে গেল। কি দেখলো সে? দেখলো তার ঠাকুমাকে ঘিরে সাদা মেঘের আস্তরণ পড়েছে। কি করে সম্ভব? বাইরের আকাশের যদিও মুখ ভাঁড়, কিন্তু এত মেঘ ঘরের মধ্যে আসবে কি করে? ঠাকুমার ঘুম ভেঙে গেছে। তিনি চোখ খুলে তাকালেন। চোখের সামনে সাদা মেঘের আস্তরণ দেখে তিনি অবাক হয়ে গেলেন। উঠে বসলেন তিনি। বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলেন। মেঘমালা তাকে অনুসরণ করছে। দেখা গেল সেই বাড়ির সর্বত্র সাদা পাউডারের আস্তরণ পড়েছে। একই জিনিস পড়েছে ফিলিপ এবং ঠাকুমার কফিতে। ফিলিপের পিসি মেরি রান্নাঘরে ঢুকেছেন। তিনিও দেখলেন সমস্ত ঘরটা জলে ভরে গেছে, অথচ রান্নাঘরের কোনো কল খোলা নেই, কোথাও কোনো লিকেজ হয়নি। তাহলে জল কোথা থেকে আসছে? মেরি ভারী অবাক হলেন। জলের অফিসের লোকদের খবর পাঠালেন। এই জলের উৎস কোথায় তা ধরা গেল না। কর্মীরা এলেন, সব কিছু ভালোভাবে পরীক্ষা করে চলে গেলেন। 1966 সালের আগস্ট মাসে এমনই এক ভৌতিক ঘটনা ঘটেছিল ইয়র্কশায়ারের অন্তর্গত একটি ছোট্ট ও পুরনো গ্রামে। বেলা বাড়তে থাকে। কি আর করা যাবে, মেরি সংসারের সব কাজে মন দিলেন। বেচারা ফিলিপ নিঃশব্দে ঘরের এক কোণে বসে থাকলো। দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো। সন্ধে 7টা বাজার সাথে সাথে আবার সেই বাড়িতে শুরু হয়ে গেল ভৌতিক উপদ্রব। তখন ফিলিপ আর ঠাকুমা টিভি দেখছিল। হঠাৎ চায়ের পাতা আর চিনি ছড়িয়ে পড়ল রান্নাঘরে। চায়ের পাত্রটি আপনা থেকেই কাত হয়ে পড়ে গেল ঘরের এক কোণে। বিস্ফোরণের শব্দ শোনা গেল। ফিলিপ সঙ্গে সঙ্গে ছুটে গেল সেখানে। কি ঘটেছে দেখবার জন্য। আশেপাশে কাউকে দেখতে পেল না। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল সে। সিঁড়ির কোণে একটি গাছ শূন্যে উঠে গেছে। হলঘরের সমস্ত আলোগুলো একবার জ্বলছে, একবার নিভছে। এই অবস্থা চলতেই থাকে। 9:30টার সময় ফিলিপ এবং তার ঠাকুমা শোয়ার ঘরে এলেন। তারা দেখলেন বিছানাপত্র, চাদর, কাপড় চোপড় সব কিছু কেমন যেন শূন্যে ভাসছে। এই দৃশ্য দেখে ভারী অবাক হলো ফিলিপ। শেষ পর্যন্ত তারা অলিভার জোনার নামে এক ওঝার শরণাপন্ন হলো। রাত্রি 2টোর সময় ওঝা এসে ঢুকলো সেই বাড়িতে। সে কিন্তু কিছুই দেখতে পেল না। ওঝা বলল, যদি এই বাড়িতে কোনো অশরীরীর প্রভাব থেকে থাকে, তাহলে কোনো এক অদ্ভুত ঘটনা অবশ্যই ঘটবে। তার কথা শেষ হতে না হতেই পিচের দম্পতির বাঁধানো ফটোটি ঝনাত করে ভেঙে পড়ল। ফটোর কাঁচটি টুকরো টুকরো হয়ে গেছে। মনে হচ্ছে কে যেন প্রবল আক্রোশে কাঁচটিকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। পিচেট গিয়েছিলেন তার মেয়ে ডায়নাকে নিয়ে পিকনিক করতে। সঙ্গে ছিলেন তার স্ত্রী। পরের দিন ফিরে এলেন তারা। সব কিছু শুনলেন, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। পিটার ও মিসেস পিচেট ফিরে আসার পর সেই বাড়িতে আর ভূতের উপদ্রব হলো না। দিন কাটতে থাকে। ফিলিপ তখন 17 বছরের তরুণ। তার বোন ডায়নার বয়স তখন 14 বছর। আবার শুরু হলো সেই বাড়িতে ভূতুরে কাণ্ড কারখানা। আগস্ট মাস। এক সকালে দেখা গেল বাড়ির জিনিসপত্রগুলো অগোছালো হয়ে গেছে। 2 বছর আগে সেই একই ঘটনার পুনরাবৃত্তি যেন।
প্রথম দিকে ফিলিপ আর ডায়ানার ঘরের জিনিসগুলো পড়তে শুরু করে। তারপর শুরু হয় মাটির জিনিসগুলো ভেঙে পড়া। এমনকি ডায়ানার শোবার ঘরের জানলা খুলে গিয়ে ঝুলতে থাকে। তার টুথব্রাশটি শূন্যে উঠে ডায়ানার গায়ে আঘাত করে। ভূতের কাণ্ডগুলি ডায়ানা বাড়ি থাকলেই বেশি করে হতো। আলোগুলো জ্বলতো আর নিভত। চুলের ফিতে সুইচের গায়ে আটকে যেত। কখনো কখনো আবার ফিতেগুলো বাতাসের বুকে ভাসতে ভাসতে জানালা দিয়ে দূরে অদৃশ্য হয়ে যেত। মিস্টার পিচার আর কি করেন, তিনি গেলেন নিকটবর্তী চার্চে। সেখানকার পাদ্রী সাহেবের সাথে কথা বললেন। পাদ্রী সাহেব এলেন এই বাড়িতে, তবে এই ব্যাপারগুলো বিশ্বাস করলেন না। তিনি ভাবলেন পিচার সাহেব বোধহয় বানানো গল্পকথা বলে তার মন জয়ের চেষ্টা করছেন। কিন্তু পাদ্রী সাহেবের চোখের সামনে এমন অলৌকিক ঘটনা ঘটতে থাকে যে শেষ পর্যন্ত তিনি সব কিছু বিশ্বাস করতে বাধ্য হলেন। বলা যেতে পারে তিনি নিজেই ভয় পেয়ে গেলেন। তার সামনেই আলো স্ট্যান্ডটা টেবিলে পড়ে গেল। মনে হলো টেবিলটা কে যেন ছুঁড়ে ফেলে দিয়েছে। কাঁচের কাপ প্লেটটা ভেঙে গেছে। তিনি বুঝতে পারলেন এই অদৃশ্য শক্তির সাথে লড়াই করার ক্ষমতা তার নেই। এরপর থেকেই ভূতের উপদ্রব আরও বাড়তে থাকে। মনে হয় পাদ্রী সাহেবের পরাজয়ে ওই শয়তান যেন আরও বেশি উৎসাহিত হয়েছে। তার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল ডায়ানা। একদিন রাতে ডায়ানা শোবার উদ্যোগ করছে, এমন সময় হঠাৎ ঘরে রাখা সেলাই মেশিনটা উড়ে এসে ডায়ানার গায়ে আঘাত করল। কিছুতেই সেটাকে ডায়ানার গা থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না। এই ভারী বস্তুটির ওজনে ডায়ানার কিন্তু কোনো রকম ব্যথা অনুভব করেনি। কিছুক্ষণ পরে যখন ডায়ানার মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন হঠাৎ সেই সেলাই মেশিনটা তার গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেকদিন ধরে এই বাড়িতে ভূতের ঘটনা ঘটতে থাকে। মাঝে মধ্যে বাতাস মোহিত হয়ে যায় সুরভিত সুগন্ধের, আবার কখনো দুর্গন্ধ ভেসে আসে। কাপ প্লেট এবং টুকিটাকি জিনিসপত্রগুলি সশব্দে আছড়ে পড়তে থাকে। কখনো শোনা যায় মধ্যরাতে কে যেন ড্রাম বাজাচ্ছে। সমস্ত গ্রামবাসী সেই ড্রামের শব্দ শুনতে পারত। মাঝে মাঝে কে যেন ঘুমন্ত ডায়নাকে জোর করে খাট থেকে তুলে মেঝেতে ফেলে দিত। 1968 সালে ইংল্যান্ডের নানা সংবাদপত্রে এই ভূতুরে বাড়িটির খবর প্রকাশিত হতে থাকে। ইয়র্কশায়ারের গ্রামবাসীরা দলে দলে ছুটতে থাকে এই ভূতুরে বাড়িটিকে দেখবে বলে। শুধু ওই গ্রাম থেকেই নয়, সমস্ত গ্রেট ব্রিটেনের নানা প্রান্ত থেকে কৌতূহলী মানুষ তখন ভিড় জমিয়েছেন ওই গণ্ডগ্রামে।